वो करके क्वेश्चन आए थे। Very good evening to all the students. Know the trick one, then it. আমি রাত্রে 11টার সময় সব ব্যাচ ট্যাচ পড়ায় টরা আমি এমন 2-3 দিন লাস্টে দা যখন পরীক্ষার 1-2 সপ্তাহ বাকি তখন হের বাইক কম্পাইলে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। স্যার কি ভাববো, মা বাবা কি ভাববো, এমন একটা মাইন্ডসেট থাকে অনেকে। আমারে দেখায় মক টেস্ট দিছে প্রায় 40টার উপরে, জিজ্ঞেস করে সামনে আছে। এন্ড টিচার সিলেকশন কতটা ইম্পর্টেন্ট, মানে হ্যাভিং এ আন্ডারস্ট্যান্ডিং টিচার। তো হি ইজ মিড সায়ন, হি ইজ one of the NEET topper of 2024 and যে এবার অলমোস্ট 620 প্লাস স্কোর করছে, আরো বাড়তে পারে বিকজ এখনো ফাইনাল আনসার কি তো বাইরিছে না। তো হি ইজ one of the brightest student that I had for this year and যারা ব্যাপারে আমি তোমরা কই বা যারা কথা আমি তোমরা কই এর মধ্যে একজন, মানে টপ 10টা স্টুডেন্ট যারা আমার কাছে আসিল এর মধ্যে হি ইজ ওয়ান অফ দেম। এই বছরের লিগ আর কি 2024 এর যারা রেজাল্ট বেরিব তার মধ্যে। তো হেয়ার কেমিস্ট্রি মার্কস ওয়াজ ট্রিমেন্ডাস। কেমিস্ট্রি মার্কস আরো বেশি অনেক কথা আসতো, বাট 2-1টা সিলেবাস ঠিক হয়েছে, লিগা মার্কসটা একটু কম আইছে। ফিজিক্স বায়োলজি ওয়াজ অলসো কোয়াইট গুড এনাফ। কেমিস্ট্রি ওয়াজ 150 প্লাস। আর অনেকটা বেশি অনেক কথা আসতো, 15-20 মার্কস ল্যাক করছে বিকজ 2-3টা জায়গাতে সিলেবাস ঠিক হয়েছে, না হলে ধরো এটা 170 প্লাস গেল হইলে। এন্ড ফিজিক্স মার্কস ওয়াজ অলসো গুড, ফিজিক্স 130 প্লাস আসতো। এন্ড বায়োলজিও খুব ভালো আসতো, বায়োলজি কত আসতো 343 আসলো। ওকে, তো আমি আজকে তোমরা বেচারে ডাকাইছি বিকজ হে বেসিক্যালি এটাই কইব যে কেমনে হেয়ার ফিজে কেমনে প্রিপারেশন করছে এন্ড কেমিস্ট্রি কেমনে স্ট্রং করছে, ফিজিক্স কেমনে স্ট্রং করছে এন্ড বায়োলজি কি কি করণ দরকার। মানে আমি প্রথমে নিটের তারে জাগাইতাছি, এরপর আমি মেইনসের তারাও ডাকামো, অ্যাডভান্সের তারাও ডাকামো, কারণ অ্যাডভান্স মাত্র গেছে। সেদিকে আমি অ্যাডভান্সের তারার লগে মানে অ্যাডভান্সের তারা তো এতদিন পড়তে আসলো, তো তারা টাইম পাইছে না। তো এলাকা নিটের তারা এই কয়েকদিন ফ্রি আছে, এলাকা নিটের তারা ডেফিনেটলি আইতাছে, কথা কইতাছে। তো বেসিক্যালি যদি তোমার কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, you can ask him directly and কিছু বেসিক কোশ্চেন আমি জিজ্ঞেস করে দিতেছি and হে ডেফিনেটলি হে যেমনে করছে বা হে কিভাবে করছে, হের মেথড অফ প্রিপারেশন কি আসলো, এটি তোমরা লোকে শেয়ার করবো, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট যদি কোনো একটা বাচ্চা নতুন 11-এ ওঠে, তো 11-এ ওঠার পরে হে ডেফিনেটলি পাজল থাকে, কারণ সবটি সাবজেক্টের কন্টেন্ট এত বেশি থাকে বা সবটি সাবজেক্টের পড়া এত বেশি থাকে। তো ওই জায়গাতে টাইম ম্যানেজমেন্ট করা, মানে টাইম ম্যানেজমেন্ট কেমনে করা এন্ড টাইম ম্যানেজ করা সবটি সাবজেক্টে ইকুয়ালি যাতে ডিস্ট্রিবিউটেড হয় বা সবটি সাবজেক্ট যাতে ইকুয়ালি আগায় যায়, ওইটার লেগা মানে কি করতে পারে তারা। স্যার অবভিয়াসলি 10 থেকে 11-এ জাম্পটা অনেক বড়। তো তোমরা আমি যেটা করতাম যে আমার যে টাইম টেবিল বানাইতাম এটা ফলো হইতো না। তো আমি কি করতাম, আমি টপিক হিসেবে ডিভাইড করতাম। আমি একটা টার্গেট টপিক নিতাম, টপিকটা আমার ওই দিন কমপ্লিট করতে হইব। তোমরা উইকলি টার্গেট নাও, মান্থলি টার্গেট নিও না, অনেক বড় হয়ে যাব, তাহলে তোমরা অসুবিধা হইব করতে। তো উইকলি টার্গেট নাও, ওইটাই কমপ্লিট করার চেষ্টা করো। ব্যাকলগ যত পারো তত কম দাও, তাহলে দেখবো অনেক স্মুথ হয়ে যাবো জার্নিটা। অ্যান্ড
কোশ্চেন প্র্যাকটিসের ইম্পর্টেন্স কতটা বা কোশ্চেন প্র্যাকটিস কি অ্যামাউন্টে করা দরকার, মানে একটা আমি তারা সবসময় কই যে একটা চ্যাপ্টার শেষ হলে তারা যে মডিউল দেওয়া হয় ওই মডিউলের মধ্যে যত কোশ্চেন আছে সবটি বারবার করার লিগা এন্ড দেন একটা সার্টেন টাইম ইন্টারভেল পর পরে রিপিট করার লিগা, মানে কোশ্চেন দিয়ে যাতে আবার বারবার রিপিট করে দীক্ষা। তো কোশ্চেন প্র্যাকটিসের কতটা ইম্পর্টেন্স, মানে ইউ আর গেটিং 600 প্লাস এন্ড স্টেটের মধ্যে হার্ডলি 10-12 জন বাচ্চা 600 প্লাস পায় এন্ড ইউ আর ওয়ান অফ দেম। তো ডেফিনেটলি তুমি এটা ফেস করছো অনেক। তো কোশ্চেন প্র্যাকটিসের কতটা ইম্পর্টেন্স এন্ড কোশ্চেন প্র্যাকটিস কতটা রেজাল্টের লিগা ইফেক্টিভ? স্যার কোশ্চেন প্র্যাকটিসের রিভিশনের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি থাকে, কারণ কোশ্চেন প্র্যাকটিস না করলে তুমি বুঝতে না তোমার চ্যাপ্টারটার মধ্যে তোমার কতটুকু ইয়ে আছে, তো গ্রিপ আছে। তো কোশ্চেন প্র্যাকটিসের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। কোশ্চেন প্র্যাকটিস করার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে তোমরা যে ফার্স্ট টাইম যে কোশ্চেন প্র্যাকটিস হয়ে কোশ্চেন করার সময় যে প্রবলেমগুলি সলভ হয়ে যেতেছে ওইগুলি মার্ক করো না, যেগুলো প্রবলেম হইতেছে ওইগুলি মার্ক করো। রিভিশনের সময় সেগুলি আবার সেকেন্ড টাইম প্র্যাকটিস করবা। আর টেস্ট যত দিবা তত ভালো টেস্ট অ্যানালাইসিস করো। ওই কোশ্চেনগুলি টেস্টের মধ্যে হইতো না ওইগুলিও মার্ক করে রাখো, ওইগুলি একটা আলাদা কপির মধ্যে লেখা রাখো। তাইলে তোমরা মানে ওইগুলি যত রিভাইজ করবা তত তোমরা ভুল কম হইব আর রেজাল্ট তত ভালো হইব। এন্ড একটা জিনিস হচ্ছে রিভিশন একটা সার্টেন টপিক, তুমি তোমার সময় কতবার রিভাইজ করতে, রিভিশনের ইম্পর্টেন্সটা কি? স্যার রিভিশনের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, কারণ টপিক সবাই কমপ্লিট হয়ে যায়, রিভিশন সবাই কমপ্লিট হতে পারে না। রিভিশন যত বেশি করা যায় তত ভালো হয়। যত নিট টপাররা আছে তারা ইন্টারভিউ দেখলে তোমরা দেখবা যে তারা কইছে আমার 20 বার রিভাইজ হয়ে গেছে, 25 টাইমস রিভাইজ হয়ে গেছে। তো ওরাও এতবার রিভাইজ করে দেখে ওদের এত 720 আসে। তো আমি বলবো যত রিভাইজ করবা তত ভালো। শর্ট নোটস বানাও, শর্ট নোটস একটা চ্যাপ্টারকে সামারি করো। কেউ শর্ট নোটস তোমরা ফলো করো না, তোমরা নিজের থেকে বানাও, যাতে কারণ তুমি জানো তোমার কোন দিকে প্রবলেম আছে, ওইটাই শর্ট নোটসে থাকবো, ওইটাই রিভাইজ করো। যতবার রিভাইজ করো তত তোমার রেজাল্ট ভালো হবে। এন্ড ক্লাস নোটস কতটা ইম্পর্টেন্ট, বা ক্লাস নোটস মানে তুমি এবার নিট দিছো, নিট 2024 দিছো, এবার তুমি এখানে ক্লাসে ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট স্টুডেন্ট আসলো, মানে তোমার ব্যাচে হের ব্যাচের মধ্যে হে আর একটা মেয়ে আসলো মৌমিতা, এন্ড তারা দুজন আসলো সবচেয়ে কনসিস্টেন্ট স্টুডেন্ট, মানে একবারে ইয়ারের ফার্স্ট ডেটের থেকে একবারে ইয়ারের লাস্ট ডেট অব্দি, বছরের প্রথম দিনের থেকে একবারে বছরের শেষ দিন অব্দি, বৃষ্টি বাদল তুফান যা খুশি থাকুক এরা দুজন আইতুই। তো মৌমিতাও ভালো রেজাল্ট করছে, বাট মৌমিতার ফিজিক্স একটু ডাউন গেছে, না হলে মৌমিতাও অনেক ভালো রেজাল্ট বা অনেক ভালো কলেজ পাইতুইলা, বাট মৌমিতা ফিজিক্সের দিকে একটু প্রবলেম হয়ে আছে। বাট তারা দুইজন সবচেয়ে কনসিস্টেন্ট স্টুডেন্ট আসলো। তো এই লেগা এন্ড ক্লাস নোটস মানে যেমনে কয় হয়তো তারা এমনি ফলো করতো। যদি আমি কইতাম যে এটা নেক্সট দিনের মধ্যে 10 বার রিভিশন দিতে হবে, 10 বার তারা রিভিশন দিত। এর এলাকা তারা আজকে এনে দেখতেছে, নাহলে ব্যাচের ভিতরে প্রচুর স্টুডেন্ট হয়, এর মধ্যে টপ 10% স্টুডেন্টই আগে আয়। ওই 10% স্টুডেন্ট ডিফারেন্সিয়েট হয় ওই রিভিশন আর কোশ্চেন প্র্যাকটিস দিয়া, এবং কে কুতরা কথা শুনতেছে ওইটার উপরে বেসিস করে। নাহলে তো যদি সবাই কথা শুনতো তাহলে সব টপার তো আমার এনতেই থাকলো, তাই না? তো এটা তো হইতো না ডেফিনেটলি, কারণ সবাই কথা শুনতো না। কারণ আমি যতই বকি যতই চিল্লাই কিছু বলে আমি ডিসাইড করে রাখ যে কি করে নেবো, কথা শুনতাম না মানে শুনতামই না। তো এলাকা হে কইতে পারবো যে ক্লাস নোটস কতটা ইফেক্টিভ আসলো, এন্ড এক্সাম যখন হে মেইন এক্সাম দিছে, নিটের এক্সাম দিছে, মেইনসও ভালো করছে, মেইনসও 90+% আসলো কেমিস্ট্রিতে, 96% আসলো কেমিস্ট্রিতে, whereas he is a PCB student and chemistry তার মেইনসে 96% আসলো। তো এলাকা মেইনস নিট দুটোটার মধ্যে প্যারালালি ভালো করছে, এন্ড হে ডেফিনেটলি কইতে পারবো ক্লাস নোটস কতটা ইফেক্টিভ আসলো এন্ড ক্লাস নোটস কতটা এফিশিয়েন্ট আসলো। এন্ড ক্লাস নোটস পড়লে 180 আউট অফ 180 বা মিনস 100 আউট অফ 100 পাওয়া যাবে না, মানে তোমার যেটা ক্লাসে করানো হইতেছে, বিকজ হে আমার পিওর ক্লাসরুম স্টুডেন্ট আসলো, এন্ড হে পুরা এখানেই ডিপেন্ডেন্ট আসলো, এখানে যা কয় হয়তো যতটা কয় হয়তো হেতুরই করছে, বাইরের থেকে এমন না যে কিছু বলা এখান থেকে কতটা করলো এখান থেকে কতটা করলো, এমন না, এখানে পুরা ব্লাইন্ডলি ট্রাস্ট করছে এন্ড এখানে ব্লাইন্ডলি করছে। এবার ক্লাস নোটস কতটা এফেক্টিভ, এন্ড ক্লাস নোট যদি কেউ 100% ফলো করে তাহলে হে ফুল মার্কস আউট অফ ফুল মার্কস পাইতে পারবো না। অবশ্যই ক্লাস নোটস ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। আমি স্যারের নোটই ফলো করছি, আমি স্যারের নোটের উপরই শর্টকাট বানাইছি, আমি আলাদা কোনো রিসোর্স ইউজ করছি না। কিছু মডিউল থেকে কোশ্চেন করছি, হয়তো মডিউলের থেকে আমি কিছু থিওরি পড়ছি, কিন্তু আমি মেন স্যারের নোটটাই ফোকাস রাখছি। আমি মাল্টিপল রিসোর্স ইউজ করছি না, মাল্টিপল রিসোর্স তোমরাও অ্যাডভাইস করতাম না যে তোমরাও ইউজ করো। মাল্টিপল রিসোর্স ইউজ করলে তোমরা একটা প্রবলেম হবে কি, একটা টপিক একটা বইয়ে খুব ভালো আছে, আরেকটা টপিক আরেকটা বইয়ে খুব ভালো আছে, এভাবে তোমরাও অসুবিধা হবে বারবার একটা বই থেকে আরেকটা বই সুইচ করতে। তো আমি কমে একটা
একটা সোর্সই ইউজ করো আর ওইটারই মাল্টিপল টাইম রিভাইজ করো, তাহলে তোমরা রেজাল্টটা ভালো হবে। অ্যান্ড যারা ধরো 11-এ উঠে বা 12-এ যারা আছে, তারা একটা ওয়ান অফ দ্য প্রবলেম হচ্ছে তারা মাল্টিপল টিচার, মানে একটা সাবজেক্টে 2টা করে টিচার রেখে দিল, বা একটা সাবজেক্টে 3টা টিচার রাখলো, সাবজেক্ট বুঝতেছে না তো টিচার রেখে দিল, বাড়াই রেখে দিল। তো এটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম, অ্যান্ড এটার লেগে প্রচুর রেজাল্ট নষ্ট হইতেছে, যেটা তুমি হয়তো ফেস করছো। তো হেরো প্রথমে ইয়ারে একটা সাবজেক্টে 2-3জন টিচার আসলো, এর লেগে রেজাল্ট খারাপ হয়েছিল। তারপরে যখন এই জিনিসটা রিয়েলাইজ করছে, তখন সিঙ্গেল টিচার ডিপেন্ডেন্ট হয়েছে, এন্ড আজকে দেওয়া রেজাল্ট কিতা এলাকা মাল্টিপল টিচার মানে কেমনে রেজাল্ট নষ্ট করে। এন্ড এটা মানে তারা কি করবে, মাল্টিপল টিচার অ্যাভয়েড করাটা কতটা ইম্পর্টেন্ট? স্যার অনেক বেশি ইম্পর্টেন্ট। মাল্টিপল টিচারের একটা প্রবলেম হয়েছে, তোমরা স্টাডি আওয়ার্স অনেক কম করে দিব। দিনে হয়তো দেখবা 3 ঘন্টা বেশি সময় পাইতেছো না। মানে একটা টিচার একটা টপিক করে দিতেছে, আরেকটা টিচার একটা টপিক করে দিতেছে, তোমরা দেখবা কোনো টপিকটাই ঠিক করে হইতেছে না। তোমরা যেহেতু 11-এ, আমি তোমরা অ্যাডভাইস করুম যে তোমরা যত একটা টিচারে ফলো করো, টিচারে ব্লাইন্ডলি ট্রাস্ট করো। টিচার তোমার খারাপ চায় না, তোমার ভালোই চায়, এই জন্য তুমি টিচারে ফলো করো, টিচার যা কইতাছে তা ফলো করো। ছাত্ররা অবশ্যই তোমার ভালো চায়, এই জন্য তোমার গাইড করতেছে। অ্যান্ড ফিজিক্সে ম্যাক্স অফ দ্য স্টুডেন্টের অনেক বড় একটা ফোবিয়া থাকে। তো ফিজিক্সে যদি একটা বাচ্চা স্ট্রং করতে চায় একবার বিগিনিং এর থেকে লাস্ট অব্দি, যদি চায় যে ফিজিক্সে ফুল মার্কস আনতে, ইজ ইট পসিবল? বিকজ তোমারও ফিজিক্সে ফোবিয়া আসলো, এন্ড ফিজিক্সে মানে হেয়ার ফিজিক্সে বিরাট ফোবিয়া আসলো। এবার ফিজিক্সে হে পরে লাস্টে 6 মাস এমন ভাবে প্র্যাকটিস করছে, এমন ভাবে রিভাইজ করছে, এমন ভাবে হে নিজের রেডি করছে যে লাস্টে দিয়া ফিজিক্স হেয়ার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট হয়ে আসে, যে ফিজিক্সে সবাই সাফার করতে আসতো। তো ফিজিক্সে যদি কেউ ফুল মার্কস পাইতে চায় বা ফিজিক্সে যদি ফুল এফিসিয়েন্সি দিয়া পুরো সাবজেক্টটা স্ট্রং করতে চায়, হোয়াট হি অর শি নিড টু ডু? স্যার ফিজিক্সে যদি কেউ স্ট্রং করতে চায়, তার মেইন মোটিভ থাকতে হবে আমার লটস অফ কোশ্চেন প্র্যাকটিস করতে হইব। আমার টার্গেট থাকতে হইব যে আমি ভাস্ট এরিয়ার একটা কোশ্চেন টাইপ একটা কভার করে নিতে পারতাছি। কারণ আমার মতে যে তুমি যদি এক্সাম যখন দিবা, তোমরা দেখবা তোমার ব্রেন অনেক সময় কাজ করতো না, বন্ধ হয়ে যায়। তো এই জন্য ফর্মুলা খুব ভালোভাবে রিভাইজ করো, থিওরি খুব ভালোভাবে করো, আর লটস অফ কোশ্চেন প্র্যাকটিস করো। কারণ কোশ্চেন প্র্যাকটিস করলে কি হবে, নতুন টাইপের কোশ্চেন যখন তোমরা এক্সামে দেওয়া হইব, তখন তোমরা এটা দিয়ে প্যানিক করতে না। অ্যান্ড হোয়াট ফর বায়োলজি, মানে কেউ যদি বায়োলজিতে 360 আউট অফ 360 পাইতে চায়, এবার হেয়ার ইস্যু কি আসলো, হেয়ার ফিজিক্স কেমিস্ট্রি এত স্ট্রং হয়ে আসলো যে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কোনো কনসার্নই আসলো না। অ্যান্ড আমার এমন 10-12টা বাচ্চা আসতো যার লগে আমি সবকিছু ডিসকাস করতাম আর কি, যারা আমি কইতাম যে ওখানে কি করতে লাগবো, ওখানে টাইম ইন্টারভেলে কি করা দরকার, কোন সময় কোনটা করতে হইব, ডেইলি শিডিউল কি করা দরকার। মানে দে ওয়ার লাইক মাই দ্যাট মাচ ক্লোজ টু মি, যে তার রেজাল্টটা শুধু তার রেজাল্ট আসলো না, এটা তার রেজাল্ট কম, আমার রেজাল্ট বেশি আসলো। এর মধ্যে হে একজন আসলো, আরেকদিন যে আনছিলাম হে আরেকজন আসলো। তো তার রেজাল্টটা ইটস ওয়াজ ভেরি পার্সোনাল টু মি, এন্ড তার রেজাল্টটা মানে এটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট আসলো যে তারা যদি আইআইটি পাওয়া হইতো। এই যে ছেলেটার কথা বলছি কত আগে, যে আইআইটিতে রেকর্ড ব্রেকিং রেজাল্ট করবো, হের রেজাল্টটা এমন আসলো। তো এই যে এই বাচ্চাগুলির রেজাল্ট আমার লাগে খুব বেশি ইম্পর্টেন্ট আসলো এই কারণে, বিকজ মানে তারা আমার এতটা ক্লোজ আসলো এবং তারা আমার এতটা ব্লাইন্ডলি ট্রাস্ট করতো, এতটা ব্লাইন্ডলি বিলিভ করতো। তারা যদি টপ মোস্ট রেজাল্ট না করতো, লাইক নর্মাল সিলেকশন তো প্রচুর আছে, তারা যদি আমি টপার না বানাইতে পারতাম, তাহলে আমার ফিল যে আমি 2 বছর কি করছি। তো এই লেগা এর মধ্যে হে একজন আসলো, অ্যান্ড হের সব জিনিস আমি জানি, মানে কোন জায়গাতে প্রিপারেশন করতে আসলো, কোন পয়েন্টে হের কোন সাবজেক্টে প্রবলেম হইতে আসলো, কোন টিচারের কাছে কি প্রবলেম হইতে আসলো, সব আমি জানতাম। এমন 10-12টা বাচ্চা আসলো, তারা সব প্রবলেম আমি জানতাম, সবকিছু আমি ডিল করতাম। ইনফ্যাক্ট তারা যে টিচারের কাছে পড়তো, ওই টিচারের লোক আমি কথা কইতাম যে এই বাচ্চারা এমনি করতে হবে, এই বাচ্চারা এমনি করতে হবে। তো হের লাস্টে তাই মনে আসতো কাজে ফিজিক্স কেমিস্ট্রি খুব স্ট্রং হয়ে আসে না, এন্ড হের বায়োলজিতে মার্কস উঠতে আসতো, যেটা উল্টা হয়, তাই না? মানে পিসিবি স্টুডেন্টরা কি করে, আইদার ফিজিক্স নিয়ে সাফার করে, ম্যাক্স অফ দ্য স্টুডেন্ট ফিজিক্স নিয়ে সাফার করে, খুব কম সংখ্যক একটা পার্সেন্টেজ এমনও থাকে তারা কেমিস্ট্রি নিয়ে সাফার করে, বাট বায়োলজি তো সবার মার্কস উঠে। এর ফিজিক্সে মার্কস উঠতে আসলো 140-150, কেমিস্ট্রিতে মার্কস উঠতে আসলো 160-170, হয়তো বায়োলজিতে মার্কস উঠতে আসতো না, বায়োলজিতে 280-290 রেখে আটকে যেতে আসলো। এটা হলে চাপ হয়ে থাকা, কারণ বায়োলজি যদি মার্কস না ওঠে তাহলে তো সমস্যা হয়ে যাবে না, শুধু ফিজিক্স কেমিস্ট্রি ইজ নট সাফিসিয়েন্ট। এলাকা আমার মনে আছে যে আমি রাত্রে 11টার সময় সব ব্যাচ ট্যাচ পড়ায় টরা, আমি এমন 2-3 দিন লাস্টে যখন পরীক্ষার 1-2 সপ্তাহ বাকি, তখন হের বাইক
বয়ে থাকতাম। এখন আমি কি এডি ডিসকাস করতাম যে বায়োলজি থেকে আমরা মার্কস বাড়ান যায়, মানে সামনে আছে জিজ্ঞেস করো, মানে আমি রাত্রে 11টার সময় এটা ডিসকাস করতাম। কেমিস্ট্রি না, কেমিস্ট্রি মার্কস কি তৈব না, কেমিস্ট্রি মার্কস উঠতে আসে আমি জানি। বায়োলজিতে কেমন মার্কস বাড়ান যায়, বায়োলজিতে 40-50 মার্কস ল্যাক করতেছে, এই 40-50 মার্কসটারে কেমন বাড়ান লাগে। কারণ আমি এর প্রথম থেকে লাস্ট অব্দি কইতে আসলাম যে দেও বায়োলজিতে এটলিস্ট 340 প্লাস পাইতে হবে, এন্ড দে হ্যাড 343 পাইছে, এন্ড লাস্ট এক সপ্তাহ জন বাকি তখন আর বায়োলজিতে 290 300 আটকাই দিতে আসলো, মানে 40-তে 50 মার্কস ল্যাক করতে আসলো। এন্ড আমি রাত্রে 11টার সময় বাইক গিয়ে হের বাইক গিয়ে ডিসকাস করতাম, এটাই হে বারাবাইত থাকতো, এই বারাবাইত বাবু গিয়ে ডিসকাস করতাম যে কেমনে বাড়ান যায় 40-50 কেমনে বাড়ান যায়, লাস্ট এক সপ্তাহ কি করন যায় 40-50 নাম্বার বাইরে থাক। তো বায়োলজি তুমি একটা সাফার করতে আসলে একটা পয়েন্ট অফ টাইমে, এরপরে এটা কোশ্চেন টোশ্চেন প্র্যাকটিস করে মক টেস্ট দিয়া আমরা যেমন ডিসকাস করছি এটা করে এটা কোনো মতে দূর হইছে, এন্ড মার্কস যতটা আমরা টার্গেট করছিলাম এটা হইছে। তো বায়োলজিতে যদি কোনো একটা বাচ্চা পিওর পিসিবি ওরিয়েন্টেড হয়, মানে এখানে প্রচুর বাচ্চা আছে পিসিবি ওরিয়েন্টেড, তো বায়োলজিতে কি করলে 360 আউট অফ 360 পাইতে পারবো। এন্ড বায়োলজি তুমি যে একটা পয়েন্ট অফ টাইমে ফোবিয়া হয়ে আসলো বা সাফার করতে আসলো, ওইটা যাতে এই ফেসটা যাতে কোনোদিন না আয়, ওইটার লেগে কি করা দরকার? স্যার বায়োলজির জন্য আমি করব এনসিআরটি সাফিসিয়েন্ট, এনসিআরটি ফলো করো। আর আমি যে ভুলটা করছিলাম, আমি লাস্ট মোমেন্টে যে বায়োলজি যে ডিভিশনটা এটা কমাই লেছিলাম, এই জন্য আমার নাম্বারও কমতা ছিল। লাস্ট 1 উইক আগে স্যারে গেছিল, তারপর আমি বায়োলজি ফুল রিভিশন দিয়েছিলাম, একটা পুরো ফুল রিভিশন, শর্ট নোটস থেকে না। তো ফুল রিভিশন দেওয়ার পরে আমার মার্কসটা বাড়ছে। তো আমি বলবো যে তোমরা বায়োলজিরে হালকা লইও না, মানে রিভিশন দিও বেশি করে, তাহলে তোমরা মার্কসটা বাড়ো। মানে যখন এক সপ্তাহ বাকি আসলো তখন আমি হ্যাঁ জিজ্ঞাসা করছি যে বায়োলজিতে, মানে আমি বায়োলজিতে এমনি খুব ভালো, আমি জানি না কিছু কিতা আছে কিতা নাই, তো আমি হ্যাঁ জিজ্ঞাসি বায়োলজি কি কি ইউনিট আছে, আমি জাস্ট ইউনিটের নাম জানি। আমি কইছি যে প্রত্যেক দিন 7 দিন বাকি, 7 দিনের মধ্যে প্রত্যেকদিন একটা একটা করে ইউনিট রিভাইজ করো, নেক্সট দিন তোমার এই ইউনিটের উপরে টেস্ট দিতে হইব। এটাতে করে সেটা 40-50 নম্বর পারছে লাস্ট উইক, না হলে আর বায়োলজি মার্কস অনেক ডাউনে আসতো, তাই না? এন্ড নেক্সট আরেকটা জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, মানে ডেইলি কত আওয়ার এটলিস্ট পড়া দরকার, এবং কেমনে কত পার্সেন্টেজ অফ টাইম সেলফ স্টাডিতে দেওয়া দরকার, কতটা টিউশনে দেওয়া দরকার, কতটা এন্টারটেইনমেন্টে দেওয়া দরকার, কতটা টাইম ওয়েস্টে দেওয়া দরকার। স্যার আমার মতে 5 to 6 আওয়ার্স বা 4 to 5 আওয়ার্সও এনাফ 11 এর জন্য। তোমরা 4 to 5 আওয়ার্স দাও সেলফ স্টাডির জন্য, আর টিচারের বাড়ি তো থাকবে, স্কুলও থাকবে। স্কুল তো আমি গিয়ে আমরা তো স্কুল বন্ধ আছিল আমরা টাইমে করোনাতে, তো হয়তো তোমরা স্কুল বন্ধ থাকতো না। তো আশা করি যে তোমরাও ভালো রেজাল্ট দেবো। আমার মতে 4 to 5 আওয়ার্স এনাফ। 4 to 5 আওয়ার্স মিন্স যে একদিন 4 to 5 আওয়ার্স করে এরপরে এক সপ্তাহ বয়ে থাকলে হইতো না, 4 to 5 আওয়ার্স প্রত্যেক দিন কইতাস, ঠিক আছে, পুরো উইকেন্ড না কিন্তু। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে তোমার মক টেস্ট, মানে অনেকে মক টেস্ট দিতে চায় না, এন্ড দে হ্যাভ এ হিউজ ফোবিয়া অন মক টেস্ট। তারা ভাবে মক টেস্ট দিলে মার্কস কম পাইলে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবো, স্যার কি ভাববো, মা বাবা কি ভাববো, এমন একটা মাইন্ডসেট থাকে অনেকের। বাট মক টেস্ট ইজ ভেরি ক্রুশিয়াল। এন্ড লাস্ট এক মাসে, নিটের আগের এক মাসে হে আমারে দেখায় মক টেস্ট দিছে প্রায় 40টার উপরে, জিজ্ঞেস করে সামনে আছে, প্রত্যেকদিন মক টেস্ট দিত। আমি জাস্ট কইতাম আজকে এনটিআর দো, আজকে এনটিআর এত নম্বর কোশ্চেন সলভ করো, আজকে আকাশের দো, আজকে এখানতে করো, আজকে আমি কোশ্চেন দিতে আসি, এমন করে প্রচুর মক টেস্ট দিছে। তো মক টেস্টটা কতটা ক্রুশিয়াল এন্ড মক টেস্ট কতটা সিরিয়াসলি নেওয়া দরকার, মানে একটা বাচ্চা যদি টপ মোস্ট রেজাল্ট করতে চায়। মক টেস্টই তোমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, মক টেস্ট আর সেলফ অ্যানালাইসিস, ওইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তাইলে তোমরা বুঝতে পারবে তোমরা কোন টপিকটা স্ট্রং আছে আর কোন টপিকটা উইক আছে। আমার মতে তোমরা মক টেস্ট দাও, তারপর তোমরাকে আনসার কি দেওয়া হয় ওইটা মিলিয়াও, আনসার তো যেটা ভুল হবে ওইটা দেখো তোমরা প্রবলেমটা কি হচ্ছে, টপিক ওয়াইজ প্রবলেম হচ্ছে নাকি যে তোমরা সিলি মিস্টেক হলে তোমরা ইগনোর করতে পারো। মানে ইগনোর বলতে আমি বলছি না যে একদম ইগনোর করো, মানে তোমরা এটা মাথাতে রাখবে যে এটা এই জন্য ভুল হয়েছে। আর টপিক যদি প্রবলেম হয় তাহলে টপিকটাকে রিভাইজ করো। টেস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এন্ড আরেকটা জিনিস ইজ যদি মানে টাইম ডিস্ট্রিবিউশন কি রকম হওয়া দরকার, যে মানে আমি সাবজেক্ট একদিনে কটা সাবজেক্ট পড়ুম, এন্ড সাবজেক্টের কোশ্চেন প্র্যাকটিস কেমনে করুম, রিভিশন কেমনে করুম, নতুন জিনিস আমি কেমনে ব্যালেন্স আউট করুম, একদিনে কটা সাবজেক্ট পড়ুম, এন্ড এটা ব্যালেন্স আউট কি হওয়া দরকার।
স্যার আমি একদিনে 2টা সাবজেক্ট মাস্ট রাখতাম। আমি একদিনে 2টা সাবজেক্ট টার্গেটও রাখতাম যে আমি 2টা সাবজেক্টের যে কোশ্চেন প্র্যাকটিস আছে ওইটাও করব। আর আমি যে রিভাইসের স্ট্র্যাটেজি থাকতো, আমি রাত্রেবেলা ঘুমানোর আগে 1 to 2 আওয়ার্স থাকতো যে ওইটা ইউজ করতাম রিভিশনের জন্য। আর আমি ওইটা শর্ট নোটস থেকে করতাম। তো আমি বলবো তোমরা একদিনে, তোমরা তো ইংলিশও আছে, তারপর এক্সট্রা সাবজেক্টও থাকবে একটা, ওইটা ব্যালেন্স করতে হবে। তো আমি বলবো একদিনে তোমরা 2টা সাবজেক্ট কমসে কম করার চেষ্টা করো, তাহলে তোমাদের ভালো রেজাল্ট হবে। And basically, he was from Bengali medium, উদয়পুর রমেশ স্কুলের স্টুডেন্ট। অ্যান্ড তারপরে নাকি স্কুলে পড়ছে। তো এখানে একটা জিনিস ক্লিয়ারলি মিন করতেছে যে মিডিয়াম ডাজন্ট ম্যাটার। যারা বেঙ্গলি মিডিয়াম আছে তাদের একটা ফোবিয়া থাকে যে মিডিয়াম ম্যাটার করবো, আমি হঠাৎ করে ইংলিশে বুঝুমনি, ইংলিশে কি হইব, বোর্ডের লিগে আলাদা টিচার রাখতে হইব, এন্ট্রান্সের লিগে আলাদা টিচার, এটা বেঙ্গলি মিডিয়ামের একটা বাজে কনসেপ্ট। তো এবার ডাজ অ্যাকচুয়ালি মিডিয়াম ম্যাটার্স, মানে মিডিয়াম কি অ্যাকচুয়ালি ম্যাটার করেনি, যে ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম এটা কি অ্যাকচুয়ালি ম্যাটার করেনি রেজাল্টে? না, মিডিয়াম ম্যাটার করে না। ম্যাটার করে তুমি কতটুকু হার্ডওয়ার্ক করছো, তুমি কতবার রিভাইজ করছো, কতটুকু কোশ্চেন প্র্যাকটিস করছো, ওইটাই ম্যাটার করে। মিডিয়াম কোনো ম্যাটার করে না। আর যারা বেঙ্গলি মিডিয়ামের আছে আমি তাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে তোমরা ইংলিশ টার্মগুলি ভালোভাবে মুখস্থ করো, ওইটার উপরেই তোমরা হয়তো এক্সামে যখন তোমাদের বোর্ড এক্সাম হবে তখন তোমরা ওইটার উপরেই করতে পারবে, মানে নিজে থেকে আনসার বানাতে পারবে। আমি তো এটাই করেছিলাম যে আমার বোর্ডের যে হয়েছিল তখন আমাদের কোষদ্বীপের বোর্ড হয়েছিল, টার্ম 1 and টার্ম 2। তো ওইটাতে আমি কি করেছিলাম যে ইংলিশ টার্মগুলো মুখস্থ করেছিলাম, ইংলিশ ডেফিনেশনগুলো মুখস্থ করেছিলাম, তারপর এক্সাম হলে ওইটা ট্রান্সলেশন করে দিয়েছি, আর আমার হেল্প হয়েছিল ওটাতে। টেস্ট অ্যানালাইসিস কিভাবে করতে? টেস্ট অ্যানালাইসিস তোমরা এভাবে করো যে প্রথমে তোমরা এক্সাম দিলে তোমরা তো আনসার কি তো দেওয়া হয়, আনসার কি ম্যাচ করো। আনসার কি ম্যাচ করলে তোমরা যে ভুলগুলি পাবে ওইগুলি দেখো তোমাদের মানে কেন ভুল হয়েছে, সিলি মিস্টেক নাকি টপিক প্রবলেম। টপিক যদি প্রবলেম হয় ওইটা টপিকটা আবার রিভাইজ করতে হবে। আর যদি সিলি মিস্টেক হয় তোমরা মাথাতে রাখবে কেন সিলি মিস্টেকটা হয়েছে, ওই মার প্রবলেম, ওই মার ফিলিং এর সময় প্রবলেম হয়েছে, নাকি তোমরা তাড়াহুড়োর মধ্যে প্রবলেমটা করেছো, ওইটাও দেখতে হবে। যদি তাড়াহুড়োর মধ্যে করো তাহলে তো তোমরা আনসারটা জানো, আনসারটা জেনে ভুল করেছো, তাহলে ওইটা তোমরা ইগনোর করতে পারো, কারণ ওইটা তুমি এক্সাম হলে না করার চেষ্টা করবে। আর যদি টপিক প্রবলেম হয় তাহলে তোমরা ওইটা রিভাইজ করো, রিভিশন যত বেশি করবে তোমাদের মার্কস তত বাড়বে। অ্যান্ড বায়োলজি মানে এমসিকিউ লিয়ে কি বই প্র্যাকটিস করছো, হুইচ ইজ ইম্পর্টেন্ট মানে টু নো, বিকজ এত ভাস্ট বুক আছে বা এত ভাস্ট পাবলিশার আছে, তো একটা পারফেক্ট বুক যেটা সবাই ফলো আপ করতে পারে। স্যার আমি তো মেইনলি ফলো করেছি আকাশের ম্যাটেরিয়ালগুলি, আমি আকাশের ম্যাটেরিয়ালগুলি একদম সবগুলি সলভ করেছি। আর বায়ো যে এনসিইআরটি বেসড ওটার জন্য আমি এনসিইআরটি ফিঙ্গার টিপস করেছি। তো টিচার আমার সিলেকশন মতে কতটা ওটাই মোর দ্যান ইম্পর্টেন্ট, মানে সাফিশিয়েন্ট, পিওয়াইকিউ মোর দ্যান সাফিশিয়েন্ট। পিওয়াইকিউ করো, আন্ডারস্ট্যান্ডিং টিচার PYQ যার লগে খুব analyze ভালো করো। ফ্রিকোয়েন্সি ম্যাচ করে, ওইটা কতটা ইম্পর্টেন্ট। তো হেয়ার থ্রু আউট দ্য ইয়ার এটা সাফার করছে, মানে কেমিস্ট্রি বাদ দিয়া বাকি সব সাবজেক্টে টিচার না সাফার করতে আসবে। আর যেগুলো ফিজিক্সের টিচার কতবার চেঞ্জ করছে, 4জন ফিজিক্সের টিচার চেঞ্জ করছে, আরো বেশি না 2 বছরে 4জন চেঞ্জ করছে। এন্ড বায়োলজি টিচারও কতবার চেঞ্জ করছে জিজ্ঞেস করো। বায়োলজি টিচার লিয়ে খুব স্ট্রাগল করতে আসতো, বায়োলজিও কারোর লোক ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে আসতো না, ফিজিক্সও কারোর লোক ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে আসতো না, কেমিস্ট্রি কনস্ট্যান্ট রেখে সব চেঞ্জ হইতে আসতো। এলাকার টিচার সিলেকশন কতটা ইম্পর্টেন্ট আমার মতে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তোমরা যদি একজন টিচারের সাথে তোমাদের যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক না থাকে তাহলে তোমরা ওইখানে গিয়ে শুধু টাইম ওয়েস্ট হবে। আমার মতে টিচার সিলেকশন খুব ইম্পর্টেন্ট। আমার সময় কি হয়েছিল, আমার যে বাবা ছিল, আমার বাবা স্যারকে খুব মানতো, স্যারে যেটা বলতো এটাই শুনতো। তো স্যারে যখন আমাকে ফিজিক্স টিচার ঠিক করে দিয়েছিল আমি আর চেঞ্জ করতে হয়নি, বায়ো টিচারও চেঞ্জ করতে হয়নি তারপর আর। আচ্ছা, আর এনিওয়ান হ্যাভিং এনি কোয়েরি, কোনো কোশ্চেন বলো। ওকে, যদি কেউ শিওর না থাকে যে কি করতে চায় তো কি কইবা, কেমনে শিওর হইতো? স্যার আমি বলবো আগে তোমার টার্গেট কি ডিসাইড করো। কারণ আমি যখন আগরতলা এসেছিলাম আমার টার্গেট নিট ছিল, তো আমি নিটের উপরে ফোকাস করেছি। তারপর মিডল দিয়ে আবার টার্গেট শিফট হয়ে গেছে, বোর্ড এসেছিল, পরে বোর্ডের উপর ফোকাস করতে হবে আমার, ওই জন্য এরপর মাল্টিপল টিচার রাখা হয়েছিল। তারপর বোর্ডের জন্য আলাদা করে, এন্ট্রান্সের জন্য আলাদা করে, তারপর আমার বোর্ড হয়েছিল, এন্ট্রান্স হয়নি।
তারপর আমাকে একটা ইনস্টিটিউটে ভর্তি করেছিল, আকাশ ইনস্টিটিউট। তারপর এটা তো হয়নি, তারপর আমি সেলফ স্টাডি করেছি, তারপর আমার মার্কস বেড়েছে। তা আমি বলবো আগে তোমাদের টার্গেট ডিসাইড করো। টার্গেট ডিসাইড না করলে মানে মোটিভেশন লেস হয়ে যায়। অ্যান্ড হাউ টু কিপ মোটিভেটেড, মানে একটা টাইম আসে মানে যখন পড়তে পড়তে ধরো খুব লো ফিল করে বাচ্চারা, অ্যান্ড ফিল করে যে ইটস টাইম টু গিভ আপ, ওই জায়গা থেকে কেমনে কাম ব্যাক করা বা ওই জায়গাতে কেমনে নিজের মোটিভেট রাখা। ধরো একটা টেস্ট দিল এন্ড ওটাতে মার্কস কমাইলো, এবার ম্যাক্স অফ দ্য স্টুডেন্ট ওটাতে খুব লো ফিল করা স্টার্ট করে। ওই জায়গা থেকে কেমনে কাম ব্যাক করা এবং নিজের মোটিভেট রাখা সবসময়। যদি টেস্টে মার্ক কম আসে তোমাদের লো ফিল করার কোনো কারণ নাই, কারণ তোমাদের ভুলটা কোন দিকে ওইটা ধরা পড়ছে। কারণ ওই ভুলটা যদি এক্সাম হল হয় তখন তোমাদের খারাপ লাগবে, ওইটা তোমরা রেকটিফাই করার চেষ্টা করবে, ওটা খারাপ ফিল করার চেষ্টা করো না। আর মোটিভেট থাকার জন্য আমি তো গান শুনতাম ফ্রি টাইমে, ওইটা আমি করতাম। মানে প্রত্যেকে তো আলাদা থাকে। প্রত্যেকে আলাদা থাকে, মানে অনেকে মেডিটেশন করে, অনেকে নিজের যেটা ড্রিম এটা সামনে লাগাই রাখে। তো প্রত্যেকের ওয়ে আলাদা থাকে, তো তোমার ওয়েটা তোমার খুঁজে বাই করতে হবে। বাট মানে লো যাতে ফিল না হয় একটা লং টাইম ইন্টারভেল ধরে, এটা মেক শিওর করতে হইব। কারণ যদি লো ফিল হয় তাহলে রেজাল্ট উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল। আর কারো কোনো কোয়ারি? ওকে, তো দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড ডেফিনেটলি যদি কোনো কোয়ারি থাকে, কোনো প্রবলেম থাকে, তো দে অল আর হিয়ার ফর ইউ, আই এম অলসো হিয়ার ফর ইউ। তো তারার থেকেও যে কোনো সময় গাইড নিতে পারবা, তারা জাস্ট তোমার থেকে 1-2 বছরের সিনিয়র, তারা ডেফিনেটলি কইতে পারবো যে এই ফেজটার মধ্যে তারা কেমনে গেছে। ঠিক আছে, ওকে, টাটা।